আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তালেবান শাসনামলের সামাজিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক কূটনীতিতে দারুণ সাফল্য দেখালো আফগানিস্তান। ইসরায়েলিদের গৃহবন্দী করে রেখেছেন নেতানিয়াহু সরকার, যেতে দেওয়া হচ্ছে না বিদেশ ভ্রমণেও। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর, সামাজিক প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারতের ইতিহাস থেকে মুসলিম ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা জোরদার করছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। আলাস্কায় ট্রাম্প হেরে যাননি, কিন্তু স্পষ্ট জয় হয়েছে পুতিনের, দাবি করে যা বললেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখ্যান। আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন, অন্য পদের আকাঙ্ক্ষা নেই, পাক সেনাপ্রধান অসীম মনির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তালেবান শাসনামলে সামাজিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক কূটনীতিতে দারুণ সাফল্য দেখিয়েছে আফগানিস্তান। 4 বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কূটনৈতিক অগ্রগতি, 41 দেশে সক্রিয় দূতাবাস, তালেবান শাসনামলে অর্থনীতি, সামাজিক এবং পরিবেশ সহ সব দিক থেকেই দ্রুত অগ্রগতি অর্জন করেছে। 4 বছর আগে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে। শুরুতে বিশ্বের অন্যান্য দেশগুলো কাবুলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যক্রম বন্ধ করে দেয়। তবে নিজেদের ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আবারও অঞ্চল ও বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং সম্প্রসারণ করেছে। এর ধারাবাহিকতায় জাতিসংঘের উইনামা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসলামিক সহযোগিতা সংস্থা আফগানিস্তানে কার্যক্রম শুরু করেছে। শাসনভার পূর্ণপ্রাপ্তির পর গত 4 বছরে প্রতিবেশী, আঞ্চলিক এবং বিশ্বের একাধিক দেশের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। রাশিয়া ইমারাতে ইসলামিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং 5টি দেশ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে। ফলে বিশ্বের সক্রিয় আফগান দূতাবাস এবং কূটনৈতিক মিশনের সংখ্যা দাঁড়িয়েছে 41-এ। এই সময়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দোহা প্রক্রিয়া এবং জাতিসংঘের আয়োজনে বড় আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মানবিক সহায়তার পাশাপাশি ইমারাতে ইসলামিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক এবং ইতিবাচক অবস্থানের উপর জোর দিয়েছেন। গত 4 বছরে ইমারাতে ইসলামিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরান, পাকিস্তান, কাতার, ওমান, রাশিয়া, তুর্কমেনিস্তান এবং চীন সফর করেছেন। পাশাপাশি তারা একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য রেখেছেন। কাবুল আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ সম্মেলনের আয়োজন করেছে। এতে কাতার, রাশিয়া, উজবেকিস্তান, তাতারস্তান, পাকিস্তান, ইরান এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। এসব বৈঠকের উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিদ্যমান সমস্যার সমাধান খোঁজা। কাবুলের সক্রিয় বিদেশি দূতাবাস এবং মিশনের সংখ্যা এখন 23। একই সঙ্গে জার্মানিতে কূটনীতিক পাঠানো এবং 5টি দেশের পক্ষ থেকে আফগান রাষ্ট্রদূতদের আনুষ্ঠানিক গ্রহণের ফলে বিশ্বজুড়ে আফগান দূতাবাস এবং মিশনের সংখ্যা বেড়ে 41-এ দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন সরকার ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজ উদ্দিন হাক্কানি, আব্দুল আজিজ হাক্কানি এবং ইয়াহিয়া হাক্কানির উপর ঘোষিত পুরস্কার প্রত্যাহার করেছে। রাশিয়া, কিরগিজস্তান এবং কাজাখস্তান ইমারাতে ইসলামিয়ার নাম নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে সরিয়েছে। বিশেষ করে রাশিয়া আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ইমারাতে ইসলামিয়া বলেছে তারা আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায় এবং দেশগুলোকে স্বীকৃতির ক্ষেত্রে রাশিয়ার পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। ইসরায়েলিদের গৃহবন্দী করে রেখেছেন নেতানিয়াহু সরকার, যেতে দেওয়া হচ্ছে না বিদেশ ভ্রমণেও। গাজা সংকটের তীব্রতা এবং এর প্রতিবাদ বিশ্বব্যাপী বিক্ষোভ আন্দোলনের পর বহু সংখ্যক ইসরায়েলি ঘোষণা করেছে যে তারা তাদের আসল পরিচয় গোপন করতে এবং বিদেশ ভ্রমণের সময় হিব্রু ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজের এক প্রতিবেদনে বলেছে যে গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর কারণে কিভাবে অনেক ইসরায়েলি বিদেশ ভ্রমণের সময় তাদের আচরণ পরিবর্তন করছেন এবং তাদের পরিচয় এমনকি তাদের ভাষাও গোপন রাখতে বাধ্য হচ্ছে।
হারিস এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিব্রতকর পরিস্থিতির সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে ইসরায়েল ছেড়ে যাওয়া সেই সব ইহুদিদের মধ্যে যারা ইচ্ছাকৃতভাবে এবং অনেকটা ভয়ে ফিলিস্তিনের বাইরে জনসমাগম স্থানে হিব্রু ভাষায় কথা বলা এড়িয়ে চলছে এবং ইংরেজি বা অন্য কোনো ভাষায় কথা বলছে। ইসরায়েলি ছাত্রী ডোভরা লার্কের উদ্ধৃতি দিয়ে এক সংবাদপত্রে আরও বলেছে, এই ছাত্রী লন্ডন ভ্রমণ থেকে ফিরে আসার পরও বলেছে যে এই প্রথমবারের মতো সে ইসরায়েলের বাইরে হিব্রু ভাষায় কথা বলা থেকে বিরত ছিল। সে এবং তার সঙ্গী ভ্রমণের আগে ইংল্যান্ডে গাজায় যুদ্ধবিরতি ব্যাপক বিক্ষোভের কারণে উদ্বিগ্ন ছিল এবং যদি তারা অনিরাপদ বোধ করে তবে ইংরেজিতে কথা বলতো। স্টেফানি জোনা, যার কানাডার নাগরিকত্ব রয়েছে এবং তিনি ইটালি এবং ফ্রান্সে বসবাস করেন, তিনি বলেন যে এই ভ্রমণের সময় তিনি খুব কমই তার আসল পরিচয় প্রকাশ করেছেন এবং মাঝে মাঝে নিজেকে কানাডিয়ান হিসেবে পরিচয় দিয়েছেন। এমনকি তিনি জনসম্মুখে তার সঙ্গীর সাথে কথোপকথনে ইসরায়েল বা ইসরায়েলি শব্দ ব্যবহার করা এড়িয়ে গেছেন। পরিবর্তে আমাদের সরকার বা আমাদের জনগণ এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে এই বছরের শুরুতে ইরানের সাথে যুদ্ধ এবং ইসরায়েলি আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং তারপরে গাজায় দুর্ভিক্ষ সংকটের ব্যাপক মিডিয়া কভারেজ পাওয়ায় এবং ইসরায়েল বিরোধী ঘৃণা তীব্রতর হওয়ার তার পরিচয় গোপন করতে হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হওয়ায় একই সাথে ইরানও এই ক্ষেত্রে পিছিয়ে নেই এবং দেশটি তার ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে একটি নতুন স্তরে নিয়ে গেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতিতে ছুটে যায় এবং এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলোকে আটকানো খুব কঠিন। পার্স টুডে জানায়, ইরান উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সম্প্রতি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছে, যা ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। ফাতার পাল্লা 1400 কিলোমিটার এবং গতিবেগ ম্যাক 13 বা ঘন্টায় 16,000 কিলোমিটারের সমান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতি, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত উন্নত জ্বালানি ব্যবহার করে এবং অত্যন্ত নির্ভুল উড্ডয়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে, যা এগুলোকে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করে দেয়। এই বৈশিষ্ট্যের কারণে শত্রু প্রতিরক্ষা লক্ষ্যবস্তুগুলোর পক্ষে সহজেই এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ অনুমান করা এবং তাদের ধ্বংস করার কাজ কঠিন করে তোলে। অত্যাধুনিক ফাতা ক্ষেপণাস্ত্রের উন্মোচন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশ এবং এর ক্ষমতা ইরানের দৃঢ় সংকল্পের প্রমাণ। এই প্রযুক্তিগতগুলো যে যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তাই নয়, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে উচ্চতর স্থানে পৌঁছে দিয়েছে। সংক্ষেপে, ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইরানের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির একটি উদাহরণ, যা দেশীয় জ্ঞান এবং আধুনিক বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার ভারতের ইতিহাস থেকে মুসলিম ব্যক্তিত্ব এবং তাদের সাংস্কৃতিক, বৌদ্ধিক এবং সাহিত্যিক অবদান মুছে ফেলতে পদ্ধতিগত প্রচারণা জোরদার করেছে। সর্বশেষ পদক্ষেপে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত দিল্লি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম বিখ্যাত দার্শনিক এবং কবি আল্লামা মুহাম্মদ ইকবালের কবিতা পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লামা ইকবালের সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হাওয়ারা গানটি উপমহাদেশ জুড়ে প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে। এখন সেই মাটিতে তাকে ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে তিনি একসময় এই গানটি উচ্চারণ করেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং দাবি করেছেন, আল্লামা ইকবাল 1910 সালে বিখ্যাত সঙ্গীতটি লিখেছিলেন, কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গি ভারত বিরোধী হয়ে ওঠে, যার কারণে বিশ্ববিদ্যালয়ে তার রচনাগুলি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কিত পদক্ষেপটি বিশ্ববিদ্যালয়ের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন স্টাডিজ সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠানে ঘোষণা করা হয়। সেন্টারটি ভারত ও পাকিস্তান বিভাগের ইতিহাস এবং
পরিণতি নিয়ে আলোচনা করে থাকে। মোদী সরকারের হিন্দুত্ববাদী আদর্শের প্রতিফলন ঘটিয়ে সিং বলেছেন, যেহেতু সঙ্গীতটি লেখার পরে আল্লামা ইকবালের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গেছে, তাই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমগুলিতে তাঁর রচনাগুলি অন্তর্ভুক্ত করা আর উচিত নয়। তবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়ে গেছে, বর্তমান সরকারের বর্ণনার সাথে আদর্শিক পার্থক্যের কারণে কি একজন বিশিষ্ট চিন্তাবিদদের সাহিত্যকর্ম একাডেমিক শিক্ষা থেকে মুছে ফেলা উচিত? এই পদক্ষেপ কি তরুণ প্রজন্মকে মানসিকভাবে বশীভূত করার এবং ইতিহাস সম্পর্কে তাদের ধারণা পুনর্গঠন করার ইচ্ছাকৃত প্রচেষ্টা নয়? বিশেষজ্ঞরা বলছেন, পাঠ্যক্রম থেকে আল্লামা ইকবালকে বাদ দেওয়া কেবল একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং ভারতের মুসলমানদের বৌদ্ধিক এবং সাংস্কৃতিক অবদানকে ধীরে ধীরে মুছে ফেলার একটি বৃহত্তর কৌশলের অংশ। শিক্ষা থেকে এই ধরনের কণ্ঠস্বর মুছে ফেলা কোনো একাডেমিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিকভাবে অনুপ্রাণিত আদর্শিক বর্জনের একটি কাজ। ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলাস্কায় পুতিন ট্রাম্পের বৈঠক শেষ হয়েছে, তবে এরপরেও শুরু হয়েছে বৈঠকের লাভ ক্ষতি ফলাফল বা এই বৈঠকে কে জিতলেন তা নিয়ে আলোচনা। এর পরিপ্রেক্ষিতেই সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প হারেননি, তবে স্পষ্টতই জিতেছেন পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বোল্টন বলেছেন, এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি, যা পেয়েছেন তা হলো আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সবসময় তার প্রধান লক্ষ্য বলে মনে করেছি। বোল্টনের মতে, পুতিন এই বৈঠকের মাধ্যমে নিষেধাজ্ঞায় চাপ থেকে মুক্তি পেয়েছেন এবং তাকে কোনো যুদ্ধবিরতির মুখোমুখি হতে হয়নি। বোল্টন আরও উল্লেখ করেছেন, পরবর্তী বৈঠকের তারিখও এখনও নির্ধারিত হয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই সংবাদ সম্মেলনের আগে কিছুই জানানো হয়নি। বোল্টন ট্রাম্পের শারীরিক অভিব্যক্তি নিয়েও মন্তব্য করেছেন। আমার মনে হয়েছে ট্রাম্পকে সেখানে খুব ক্লান্ত দেখাচ্ছিল, মানে ভীষণ ক্লান্ত, হতাশ নন, ক্লান্ত। যদিও বৈঠকটি কোনো সুস্পষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে, তবুও দুই নেতাই এটিকে ফলপ্রসূ বলে অভিহিত করেছে। ট্রাম্প লিখেছেন, আলাস্কায় একটি চমৎকার এবং অত্যন্ত সফল দিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি খুবই ভালো হয়েছে, যেমনটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটোর মহাসচিব সহ বিভিন্ন ইউরোপীয় নেতাদের সঙ্গে রাতের ফোনালাপও ভালো ছিল। সবার মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো সরাসরি একটি শান্তি চুক্তি করা, যা যুদ্ধের অবসান ঘটাবে, নিছক যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই কার্যকর হয় না। তিনি আরও বলেন, জেলেনস্কি সোমবার তাঁর সঙ্গে দেখা করবেন, এরপর তারা পুতিনের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোনেস্ক অঞ্চল ছাড়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক হয়। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। সেখানে পুতিন জানিয়ে দেন, যদি ইউক্রেন পুরো দোনেস্ক রাশিয়ার হাতে তুলে দেয়, তাহলে যুদ্ধক্ষেত্রের বেশিরভাগ স্থানে সাময়িক স্থিতাবস্থা মেনে নেওয়া যেতে পারে। তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না। উল্লেখ্য, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের প্রায় 1/5 দখলে নিয়েছে, যার মধ্যে দোনেস্ক প্রদেশের প্রায় 3/4 রয়েছে। রাশিয়া প্রথম এই অঞ্চলে প্রবেশ করে 2014 সালে। বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়। তিনি আরও বলেন, তিনি ও পুতিন মনে করেন শান্তি চুক্তি করা সম্ভব, তবে এর আগে যুদ্ধবিরতির শর্ত রাখার প্রয়োজন নেই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও তারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে এবং সেটা প্রধান সর্বোচ্চ পদ গ্রহণ করবেন, এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেন ফিল্ড মার্শাল অসীম মনির। ব্রাসেলসে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক সোহেল সঙ্গে কথা বলার সময় সেনাপ্রধান বলেছেন, আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন, তার অন্য কোনো পদের প্রতি আকাঙ্ক্ষা নেই। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভিও এই গুঞ্জন প্রত্যাখ্যান করেছে। শেহবাজ বলেছিলেন, ফিল্ড মার্শাল মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার কথা
হবার কোনো ইচ্ছা প্রকাশ করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় মুনির চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, একজনের স্বার্থে আমরা অপর বন্ধুকে ত্যাগ করব না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তালেবান শাসনামলের সামাজিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক কূটনীতিতে দারুণ সাফল্য দেখালো আফগানিস্তান। ইসরায়েলিদের গৃহবন্দী করে রেখেছেন নেতানিয়াহুর সরকার, যেতে দেওয়া হচ্ছে না বিদেশ ভ্রমণেও। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর, সামাজিক প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ভারতের ইতিহাস থেকে মুসলিম ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা জোরদার করছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। আলাস্কায় ট্রাম্প হেরে যাননি, কিন্তু স্পষ্ট জয় হয়েছে পুতিনের, দাবি করে যা বললেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখ্যান। আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন, অন্য পদের আকাঙ্ক্ষা নেই, পাক সেনাপ্রধান অসীম মনির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।